আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই ফাইলারিয়াসিস নিয়ে। বাট বিফোর স্টার্টিং আমরা কিছু প্রারম্ভিক কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যখন নেমাটোডের কথা বলি সেখানে নেমাটোড আসলে আমরা গ্রসলি দুই গ্রুপে ভাগ করে ফেলি। একটা হচ্ছে সেই নেমাটোড যারা আমাদের ইন্টেস্টিনাল লুমেনের মধ্যে থাকে, সো তাদেরকে আমরা ইন্টেস্টিনাল নেমাটোড বলি। সো এরা হলো ইন্টেস্টিনাল নেমাটোড, যারা সাধারণত আইদার ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে বা কেউ খালি পায়ে মাটিতে হেঁটে যাচ্ছিল, লার্ভাটা স্কিনকে পেনিট্রেট করে ডিরেক্টলি সেখানে ইনভেশন হচ্ছে। সো মোস্টলি এইভাবে আমরা আসলে সেটা ছড়াইতে দেখি। আরেক গ্রুপের নেমাটোড আছে যাদেরকে আসলে আমরা বলি টিস্যু নেমাটোড। বেসিক্যালি এরা আমাদের এলিমেন্টাল ট্র্যাক্টে না, বরং আমাদের টিস্যুতে আসলে তারা রেসাইড করে। এবং টিস্যুতে তারা কীভাবে আসছে? মোস্ট অফ দ্য টাইমস দ্য কমন মোড অফ ট্রান্সমিশন হচ্ছে এখানে কোনো একটা ভেক্টর আছে, সাধারণত আর্থ্রোপোড গ্রুপের কেউ না কেউ থাকে, মোস্টলি ভেক্টর, বিশেষ করে মশা মাছি এরা থাকে। সো এরা যখন একটা কামড় দেয়, যখন ব্লাড মিল নেয় বা কোনো একটা কামড় দিচ্ছে, সেই মোমেন্টে ভেক্টর থেকে এই নেমাটোডগুলো আমাদের শরীরে আসলে এন্ট্রি করে। এবং এখানে লাইফ সাইকেলটা আসলে বেসিক্যালি কীরকম দেখা যায়? নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে মশা মাছি যেগুলো আছে, যেগুলোকে আমি ভেক্টর হিসেবে আপাতত ডেসক্রাইব করতে পারি, যে এই যে মশা মাছি যেগুলো আছে, মসকিউটো বা ফ্লাই যেগুলো আছে, এদের দেহের মধ্যে আমরা আসলে দেখি যে লার্ভা থাকে। এই লার্ভাটাই হচ্ছে আমাদের ইনফেক্টিভ ফর্ম, হ্যাঁ, প্লুরালভাবে বললাম। সো এটা হচ্ছে আমাদের ইনফেক্টিভ ফর্ম। সো যখন এই মশা বা মাছি আমাকে কোনো একটা বাইট করলো, সেই মোমেন্টে লার্ভাগুলা আমাদের হোস্ট দেহে এন্ট্রি নিল। যখন হোস্ট দেহে এন্ট্রি নিল, সেইখান থেকে আমরা কি দেখি? সেখান থেকে দেখি আলটিমেটলি তারা ফলে ম্যাচিউরেশন হবে, এবং ম্যাচিউরেশন হওয়ার পরে সেখান থেকে একটা অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি হবে। এবং এই অ্যাডাল্ট ওয়ার্ম থেকে পরবর্তীতে আমি দেখব কিছু মাইক্রোফাইলারিয়া তৈরি হচ্ছে, মাইক্রোফাইলারিয়া তৈরি হয়, এবং এইগুলা দেখা যাচ্ছে ব্লাডে ঘুরপাক খাইতে থাকে। এবং পরবর্তীতে যে লোকটা ইনফেক্টেড, ব্লাডে এরকম মাইক্রোফাইলারিয়া ঘুরপাক খাচ্ছে, তার উপরে এসে যখন আবার সেকেন্ড হোস্ট বা ভেক্টর এসে যখন আবার তাকে মানে কামড় দিচ্ছে, লাইক মশা মাছি যখন তাকে কামড় দিচ্ছে, তখন আবার তাদের দেহে এই মাইক্রোফাইলেরিয়া চলে গেল, এবং মাইক্রোফাইলেরিয়া চলে যাওয়ার পরে ফার্দার সেটার দেহে এটা লার্ভাতে কনভার্ট হচ্ছে। সো এইভাবে এদের লাইফ সাইকেলটা চলে। এখানে ভেক্টর বা একটা সেকেন্ডারি হোস্ট দুইভাবেই আলোচনা আসতে পারে। সো নর্মালি সেন্সে আসলে এটা দেখি। সো হিউম্যান বডিতে আসলে কোনটা থাকতেছে? হিউম্যান বডিতে আমরা দুইটা জিনিস পাই। সো একটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া, একটা হচ্ছে অ্যাডাল্ট ওর্ম। আর বেসিক্যালি যে লার্ভাটা আসলে প্রবেশ করলো, সেটা আমাদের হিউম্যান হোস্টে আসার পরে সেটা আসলে খুব দ্রুতই, খুব দ্রুত না, মোটামুটি একটা টাইম পিরিয়ডের মধ্যে তারা আসলে অ্যাডাল্ট ওর্মে আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। সো মোস্টলি আমাদের যত ডিজিজ আমরা আসলে দেখি, মোস্টলি দেখবো আইদার মাইক্রোফাইলারি ইনভলভমেন্ট অথবা অ্যাডাল্ট ফর্ম অফ দ্য প্যারাসাইট ইনভলভমেন্ট। এটাই আসলে আমরা ইউজুয়ালি বেশি দেখে থাকি। এবং এখানে কীভাবে আসলে আমি অ্যাফেক্টেড হচ্ছি? একটা মশা বা একটা মাছি বা এই ধরনের কোনো একটা আর্থ্রোপোড বাইট থেকে আসলে আমরা ছড়াইতে দেখি। সো কথা হচ্ছিল আমাদের ফাইলারিয়াসিস নিয়ে। সো বেসিক্যালি আমরা এখানে যে কমনেস্ট অর্গানিজম এখানে রেসপন্সিবল পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ভুচেরেরিয়া ব্যানক্রফটি, আর একটা হচ্ছে আমাদের ব্রুগিয়া ম্যালাই, আরেকটা আছে ব্রুগিয়া টিমোরি। সেটা নিয়ে খুব একটা আলোচনা ওভাবে হয় না, বাট ব্রুগিয়া টিমোরিও আছে। তাহলে একটা ভুচেরেরিয়া ব্যানক্রফটি, আর একটা হচ্ছে আমাদের ব্রুগিয়া ম্যালাই। ব্রুগিয়া টিমোরি নিয়েও মাঝে মাঝে কিছু কথা হয়। সো কীভাবে আমরা আসলে অ্যাফেক্টেড হচ্ছি? বাই মসকিউটো বাইটস অথবা বাই সাম ফ্লাইজ। ওরা যখন আমাদেরকে বেসিক্যালি মসকিউটো বাইটই এখানে মূল মোড অফ ট্রান্সমিশন আমরা দেখি। কিছু অ্যানোফিলিস মসকিউটো আছে বা আরও কিছু স্পিসিসের আছে, ওরা যখন আমাদেরকে কামড় দেয় তখনই আসলে ওই লার্ভাগুলো, ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভা আমাদের দেহে প্রবেশ করে, এবং সেইখান থেকে আসলে আমরা ট্রান্সমিশনটা আসলে হইতে দেখি। সো নর্মালি পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে কেমন থাকে? সো একদম শুরুর দিকে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে। আমরা দেখি যে অ্যাকিউট প্রেজেন্টেশন এরকম যে এরা মোস্টলি ফাইলারিয়াসিসের কথা সময় বলি আমাদের লিমফ্যাটিক্সের মধ্যে এরা আসলে আসে। সো দেখা যাচ্ছে এরা আমাদের লিমফ্যাটিক্সকে যখন ইনভলভ করে, সেইখানে যখন তারা চলে আসে একদম অ্যাকিউট অবস্থায়, আমরা দেখি যে লিমফ্যানজাইটিস হচ্ছে। সো একটা অ্যাকিউট লিমফ্যানজাইটিস আমরা আসলে হতে দেখি। সো দেখবো যে ওই প্যারাসাইটটা যতটুকু জায়গা ধরে আসলে মুভ করতেছে,
ওই পুরা লিমফ্যাটিক চ্যানেল ধরে পুরা জায়গাটা এডেমা থাকে, মানে টিপিক্যাল ইনফ্লামেশনের ফিচার। আমি দেখবো সেখানে রেডনেস আছে, অর্থাৎ এরাইথেমা, হ্যাঁ, বা এরাইথেমা পাচ্ছি, তাহলে এরাইথেমা বা রেডনেস থাকবে, হ্যাঁ, একটু সোয়েলিং থাকবে, হ্যাঁ, একটু ফিভার থাকবে, একটু পেইন থাকবে। সো টিপিক্যালি ফিচার্স অফ ইনফ্লামেশন উইল বি প্রেজেন্ট দেয়ার। সো টিপিক্যাল অ্যাকিউট অবস্থায় আমরা আসলে লিমফ্যানজাইটিস হতে দেখি, বাট সময়ের সাথে সাথে আমরা দেখি যে ক্রনিক প্রেজেন্টেশনগুলো অ্যারাইজ করা শুরু করতেছে। সো দেখা যাচ্ছে যে এখানে যেই অ্যাডাল্ট ওম যেগুলো আছে এদের দেহ থেকে আসলে কিছু টক্সিন জাতীয় লিবারেটেড হয় বা কিছু মেডিয়েটরস আসলে রিলিজড হয়। সো এটার রেজাল্টে আমরা দেখি যে আমাদের যে লিমফ্যাটিক যে ভেসেলগুলো আছে, এই লিমফ্যাটিক্স যে ভেসেলগুলো আছে এগুলো দেখি যে আস্তে আস্তে অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে যায়। সো সেখান থেকে আমরা দেখি যে ভেসেল অ্যানোমালিটিস বা অ্যানোমালিটিস বলা উচিত না, অ্যাবনর্মালিটিস ডেভেলপ করে সেখান থেকে। সো নর্মালি আমরা দেখি যে ভেসেলগুলো ডায়ালেটেড হয়ে যায়, অ্যাবনর্মালভাবে ডায়ালেটেড হয়ে যায়। সো দেন আমরা দেখি যে ডিসফাংশন হচ্ছে লিমফ্যাটিক্সের, এগুলো ডিসফাংশন হতে শুরু করে। সো আস্তে আস্তে ক্রনিক অবস্থায় আমরা দেখি পেশেন্টের এখানে আলটিমেটলি লিমফেডেমা ডেভেলপ করে। সো লিমফেডেমা হয়, অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিমফ্যাটিক অবস্ট্রাকশন পর্যন্ত হইতে পারে, লিমফ্যাটিক অবস্ট্রাকশন হতে পারে। এবং ক্রনিক কেসে আমরা আসলে দেখি যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সেখানে হচ্ছে, বা সেকেন্ডারি ইনফেকশনগুলো সেখানে সুপার ইম্পোজডভাবে আমরা সেটা পাইতে পারি। সো ওভারঅল আস্তে আস্তে যত সময় যায় আমরা দেখি যে সেইটার জন্য আস্তে আস্তে স্কিন ইনভলভমেন্টও হয়। সো আমরা দেখি যে স্কিন থিকেনিং হচ্ছে, আস্তে আস্তে সেখানে স্কিন আমরা নতুন নতুন ফোল্ড তৈরি হতে দেখি, এবং ইভেনচুয়ালি এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ করে, এলিফ্যান্টিয়াসিস। সো এখানে আসলে ক্রনিক ইনফ্লামেশন একটা মেজর রোল প্লে করে। ডেফিনেটলি এখানে লিমফ্যাটিকের অবস্ট্রাকশন ছিল, লিমফেডেমা ডেভেলপ করে এবং স্কিন আস্তে আস্তে থিকেন্ড হয়ে যায়। সো এটার পেছনে ডেফিনেটলি ক্রনিক ইনফ্লামেশনের একটা রোল আসলে আছে, এবং এলিফ্যান্টিয়াসিস ব্যাপারটা আসলে ইররিভার্সিবল। ইনফ্যাক্ট যদি এটার জন্য প্লাস্টিক সার্জারিও করা হয়, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করলে একটা চেঞ্জ আসবে ডেফিনেটলি, কিন্তু যদি আমরা লিমফ্যাটিক্স যদি রিএস্টাবলিশ করতে না পারি ডিউরিং প্লাস্টিক সার্জারি, এটা আবার অ্যাপিয়ার করবে। সো প্লাস্টিক সার্জারি করলেও যে কমপ্লিট সলিউশন হবে তা না, বরং যদি আমরা লিমফ্যাটিককে রিকনস্ট্রাকশন করা না যায় সেইখানে আবার এলিফ্যান্টিয়াসিস আবার ব্যাকও করতে পারে। আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে হাইড্রোসিল ডেভেলপ করে। সো ম্যাসিভ হাইড্রোসিল নিয়ে অনেক পেশেন্ট আসতে পারে, এলিফ্যান্টিয়াসিস থেকে হাইড্রোসিল থাকে অনেক পেশেন্টের ক্ষেত্রে। এর পাশাপাশি আমরা দেখি যে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে থোরাসিক ডাক্ট এগুলো অবস্ট্রাক্টেড হতে পারে। সো সেইখানে আমরা ডিফারেন্ট অকেশন দেখি যেখানে আসলে দেখা যাচ্ছে যে কাইলগুলো জমা হচ্ছে, ইফিউশনে হিসেবে দেখা যাচ্ছে কাইল পাবো। সো এরকম প্রেজেন্টেশন আসলে মোরালেস আসলে থাকে। এবং এইখন ক্রনিক কেসে আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো সেকেন্ডারি ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশনের পেছনে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমাদের বুচেরিয়া ব্যানক্রফটি যেটা আছে এটার সাথে একটা সিম্বায়োটিক রিলেশনশিপে আসলে একটা ব্যাকটেরিয়া থাকে, এক ধরনের রিকেটশিয়া তাদের সাথে সিম্বায়োসিসে থাকে। সো সেইটার জন্য দেখা যাচ্ছে যে ওই আমাদের যে প্যারাসাইটটা যখন মারা যায় তখন দেখা যাচ্ছে আলটিমেটলি ওটার সাথে যে সিম্বায়োটিক রিলেশনশিপে যে রিকেটশিয়াগুলো ছিল ওগুলো রিলিজড হয়, ওদের দেহ থেকে কিছু কম্পোনেন্ট আসলে আমাদের ব্লাডে চলে আসে, যেটার জন্য ফার্দার আমরা আসলে দেখি যে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যারাইজ করতেছে। আর একটা ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া। ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া। সো এখানে আসলে এক্স্যাক্টলি কী হয়? সো নর্মালি যে মাইক্রোফাইলেরিয়াগুলো আসে লাইক অ্যাডাল্টম, সেখান থেকে যে মাইক্রোফাইলেরিয়াগুলো রিলিজড হচ্ছে, তৈরি হচ্ছে, সেই মাইক্রোফাইলেরিয়াগুলো ব্লাডে চলে যায় নর্মালি। বাট এরা আসলে ব্লাডে গিয়ে সীমাবদ্ধ থাকে না, সে বিভিন্ন জায়গায় ঘুরপাক খায় এবং সেখান থেকে সে পালমোনারি ক্যাপিলারিতেও চলে যায়। সো যখন এই মাইক্রোফাইলেরিয়াগুলো আমাদের পালমোনারি ক্যাপিলারিজ যেটা সেই পালমোনারি ক্যাপিলারিতে যখন চলে যায় তখন আসলে সেখানে কাইন্ড অফ একটু ট্র্যাপড হয়ে যায়, সহজে ওখান থেকে বাইর হতে পারে না। এবং সেই মোমেন্টে আমরা একটা ঘটনা দেখি, সেটা কি এই মাইক্রোফাইলেরিয়ার এগেনস্টে সেখানে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ডেভেলপ করে, একটা অ্যালার্জিক রেসপন্স ডেভেলপ করে, একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় এবং সেইটার জন্য এই মাইক্রোফাইলেরিয়াগুলো ওখানে মারা পড়তে থাকে। এবং হোয়েন দিস হ্যাপেন্স দিস পেশেন্ট প্রেজেন্ট উইথ সাম সিমটমস,
এক নাম্বার সেখানে আমরা দেখি যে ইউসিনোফিলিক গ্র্যানিউল বা গ্র্যানুলোমা এগুলো ফর্মেশন হতে পারে বা সেখানে ডেফিনেটলি ইউসিনোফিল কাউন্ট অনেক বেশি বেড়ে যায়, এটা একটা ঘটনা। বাট এর পাশাপাশি পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখি যে পেশেন্টের একটা ড্রাই কাফ ডেভেলপ করে, হুইজ থাকতে পারে, পেশেন্টের ডিজনিয়া থাকতে পারে। সো এইগুলো আসলে থাকে, বা আমি যদি সেখান একটা ওই সময় যদি একটা এক্স রে করি পালমোনারি ইনফিলট্রেট আমি পাইতে পারি, এক্স রেতে আসলে আমি শ্যাডো ট্যাডো এগুলো পাইতে পারি। সো পেশেন্টের প্রেজেন্টেশন এগুলো থাকে। সো নর্মালি পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে আমাদের কাছে এইগুলাই থাকে। এখন যদি কোনো পেশেন্টের ফাইলারিয়াসিস হয় আমরা কীভাবে আসলে ডায়াগনোসিস করি? সো আমাদের ডায়াগনোসিস করার জন্য আমরা আসলে নর্মালি যেটা করি, আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। সো ডিরেক্ট এভিডেন্স কি? সেটা হচ্ছে আমরা আসলে অ্যাডাল্ট ওর্মকে সরাসরিভাবে দেখতে পাওয়া খুব টাফ। অ্যাডাল্ট ওর্ম বেসিক্যালি লিমফ্যাটিক্সের মধ্যে থাকে। আমি ওটাকে কখন দেখতে পাবো? লাইক একটা পেশেন্টের হাইড্রোসিল ছিল, আমি ওটাকে ড্রেইন করছি, ড্রেইন করলে সেখানে যে কাইলাস যেই এটা থাকে ওটার মধ্যে হয়তো বা দু একটা অ্যাডাল্ট ওর্ম থাকলেও থাকতে পারে। বা সাপোজ কোনো পেশেন্টের আমি কাইল রিমুভ করতেছি, ড্রেইন করতেছি, সেইখানে হয়তো বা আমি পাইতে পারি। বাট নর্মালি আসলে এটাকে পাওয়া খুবই টাফ। বা ক্রনিক কেসগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাডাল্ট ওর্ম মারা যায়। সো ওটাকে আসলে পাওয়া খুব টাফ। বাট যেটাকে পাওয়া সহজ সেটা হচ্ছে মাইক্রোফাইলারিয়া। মাইক্রোফাইলারিয়াগুলো কী হয়, এটা রাতের বেলা ব্লাডে চলে আসে। সো আমি যেটা করতে পারি এই মাইক্রোফাইলারিয়াকে আইডেন্টিফাই করতে পারি। সো এটাকে আমি কী করতে পারি? সো আমি রাতের বেলা একটা স্যাম্পল কালেক্ট করব। তাহলে মাইক্রোফাইলারিয়াগুলো রাতের বেলা যখন সার্কুলেশনে চলে আসে আমি সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে সেটাকে ডিরেক্ট মাইক্রোস্কোপিক এভিডেন্সে আমার চলে আসবে। আরেকটা কাজও প্র্যাকটিক্যালি করা হয়, সেটা হচ্ছে পেশেন্টকে আগে থেকে একটা ডিইসি ডাই ইথাইল কার্বামাজাইন একটা ড্রাগ আছে যেটা আসলে বেসিক ট্রিটমেন্ট আমরা দিই। সো এইটাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় পেশেন্টকে, সো এটার রেসপন্সে মাইক্রোফাইলারিয়াগুলো ব্লাডে চলে আসে খুব দ্রুত। সো একটা ডোজ ডিইসি দেওয়ার পরেও আমি স্যাম্পল কালেক্ট করে ডিরেক্ট এভিডেন্স হিসেবে মাইক্রোফাইলারিয়াকে দেখাইতে পারি। সো এটা একটা প্রসেস। এর পাশাপাশি আমাদের সেরোলজিক্যাল কিছু টেস্ট কিছু জায়গায় করার সুযোগ আছে। সো আমরা দেখা যাচ্ছে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেকশন বোথ ওয়ে করা যায়। অ্যান্টিজেন ডিটেকশনটা একটু র্যাপিডলি করা যায়, অ্যান্টিবডি ডিটেকশনও করা যায়। দুইটা ওয়েতেই আসলে আমরা কাজ করতে পারি। কমার্শিয়ালভাবে অ্যান্টিজেন ডিটেকশনের মানে সিস্টেম আছে এবং খুব র্যাপিড রেজাল্ট পাওয়া যায়। বাট অ্যান্টিবডি ডিটেকশনের জন্য আমাদের একটু টাইম দরকার, লাইক অ্যান্টিবডি আসতেও তো সময় লাগে। সো এই হচ্ছে বেসিক ডায়াগনোসিসের মানে মূল মন্ত্র। এখন ট্রিটমেন্টের কথায় আসি। সো গ্রস ট্রিটমেন্ট হচ্ছে আমাদের বেস্ট ড্রাগ হচ্ছে এখানে ডাইইথাইল কার্বামাজাইন। সো নর্মালি আমরা ডাইইথাইল কার্বামাজাইন দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে আমরা একটু হাই ডোজে দিব, সিঙ্গেল ডোজ, অথবা একটু লো ডোজে দিব বাট কয়েকদিনের জন্য দেওয়া হয়। সো নর্মালি যদি আমি এমন হয় যে 6 মিলিগ্রাম পার কেজি এই ডোজে যদি দিই, একটা সিঙ্গেল ডোজই আসলে যথেষ্ট। কিন্তু যদি আমি 2 মিলিগ্রাম পার কেজি এই ডোজে দিই, সেখানে আমাদের এভারেজ 21 দিনের মতো আর কি ট্রিটমেন্ট আসলে দিতে হয়। সো নর্মালি ডিইসি খুবই ভালো কাজ করে। তার পাশাপাশি এটার সাথে যে সিম্বায়োটিক রিলেশনে আমাদের একটা ব্যাকটেরিয়া থাকে, এক ধরনের রিকেটশিয়া থাকে, সেটাকে এলিমিনেট করার জন্য আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি। সো ডক্সিসাইক্লিন চাইলে দেওয়া যেতে পারে। এছাড়া এর অল্টারনেটিভ হিসেবে অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল এগুলোর কিছু রোল আছে, একদমই যে নাই সেটা না। বাট বেস্ট ট্রিটমেন্ট আসলে আমাদের ডিইসি। এখন এর পাশাপাশি কোনো পেশেন্টের যে আমাদের লিম্ফেডেমা ডেভেলপ করছে সেটার জন্য কি করব? সো লিম্ফেডেমা ডেভেলপ করলে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে পাটাকে বলে আপনি পা একটু অ্যাফেক্টেড পা একটু উপরে রাখবেন, তারপরে কম্প্রেশন ব্যান্ডেজ বা কম্প্রেশন স্টকিং, যেগুলো একটু চাপ দিবে এই ধরনের কাপড় তাকে পরতে উৎসাহিত করি। বা কোনো পেশেন্টের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয় সেই জন্য মেটিকুলাসভাবে এগুলোকে মেনটেন করা, বা খুব দ্রুত ইনফেকশন হলে খুব দ্রুত সেটাকে ট্রিট করা। কারণ এখানে যদি সেলুলাইটিস ডেভেলপ করে পেশেন্টের জন্য সেটা ডেভাস্টেটিং হইতে পারে। সো খুব আর্লি ডিটেকশন এগুলোর জন্য খুবই ম্যান্ডেটরি। সো পেশেন্টের এখানে কমপ্লিকেশনগুলোকে আমাদের মাথায় রাখতে হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে এমন হইতে পারে যে একই সাথে তার ফাইলারিয়াসিস আছে এবং ফাইলারিয়াসিসের সাথে সাথে তার একটা কো এক্সিস্টিং আরেকটা ইনফেকশন থাকতে পারে, তার নাম হচ্ছে অনকোসার্কিয়াসিস বা রিভার ব্লাইন্ডনেস। অনকোসার্কা ভলভুলাসের জন্য হয়, আমরা সামনের টপিকে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো অনকোসার্কা ভলভুলাসের জন্য হয়। এটা এক ধরনের আমাদের টিস্যু নেমাটোডের মধ্যেই পড়ে, যেটার জন্য আমরা ব্লাইন্ডনেস হতে দেখি, পেশেন্টের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয় বা ব্লাইন্ড হয়ে যাইতে পারে। আফ্রিকার কিছু রিজিয়নে এটা বেশি দেখা যায়। সো যদি এমন হয় ফাইলারিয়াসিস এবং অনকোসার্কিয়াসিস দুটো একসঙ্গে যদি প্রেজেন্ট থাকে, আমরা আগে অনকোসার্কিয়াসিসের ট্রিটমেন্ট করব। অনকোসার্কিয়াসিস ট্রিটমেন্টে আইভারমেকটিন দেওয়া হয়।
সো আগে অনকোসার্কিয়াসিসের ট্রিটমেন্ট করব, তারপরে ফাইলারিয়াসিসের ট্রিটমেন্ট করব। এটার একটা কারণ হচ্ছে আমি ফাইলারিয়াসিসের ট্রিটমেন্টের জন্য যদি আগে ডাইইথাইল কার্বামাজাইন দিই, সেইটার জন্য পেশেন্টের অনকোসার্কিয়াসিসের জন্য যে ব্লাইন্ডনেস হয় বা চোখের যে সমস্যাগুলো হয় সেটা আসলে আরও বেড়ে যেতে পারে বা পেশেন্টের আউটকাম আরও খারাপ হইতে পারে। বিকজ এইটা যখন আমরা দিব ডাইইথাইল কার্বামাজাইন যখন দিব, এটা কিন্তু সরাসরিভাবে মাইক্রোফাইলারি এবং অ্যাডাল্টনকে মেরে ফেলতে পারে। সো যখন মাইক্রোফাইলারি এবং অ্যাডাল্টন মারা যায়, ওদের দেহ থেকে কিছু টক্সিন বা কিছু এলিমেন্ট আসলে ব্লাডে রিলিজড হয়ে যায়, যেটার এগেনস্টে আমাদের ওন ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সেইখান থেকে আমরা কিছু ইমিউন মেডিয়েটেড কিছু সাইড ইফেক্টস প্রডিউস হইতে দেখি। সো ওভারঅল মিলায় পেশেন্টের হাইপার সেন্সিটিভ রিয়াকশনও ডেভেলপ করতে পারে। সো সেইটা আসলে পেশেন্টের কন্ডিশনকে আরও খারাপ করে দেয়। এই জন্য আগে আমরা অনকোসার্কিয়াসিসের ট্রিটমেন্ট করব, তারপরে ফাইলারিয়াসিসের ট্রিটমেন্ট করবো। সো যদি কো এক্সিস্টিং ইনফেকশন থাকে তখন আগে এটার ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে বেসিক সেন্স। তাহলে আমরা মোটা দাগে খুব গ্রসভাবে একটা সংক্ষিপ্ত আলোচনা করে ফেললাম। এবার আমরা ডিভিশনে যাবো এবং ডিভিশন ধরে ধরে আমরা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের টিস্যু ডিউলিং যেই হিউম্যান নেমাটোড আছে, এদের নিয়ে আলোচনা শুরু হচ্ছে এবং এখানে আমরা নর্মালি কি দেখি, তারা বেসিক্যালি মসকিউটো বা ফ্লাই এইগুলোর মাধ্যমে আসলে ছড়াচ্ছে। সো তারা যখন আমাদেরকে কামড় দেয়, তাদের ভেতরে থাকা যে লার্ভা, সেই লার্ভাটা আমাদের দেহে প্রবেশ করে ফাইনালি সেখান থেকে একটা অ্যাডাল্ট ওয়ার্ম প্রডিউস হবে এবং সেই অ্যাডাল্ট ওয়ার্ম থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণে মাইক্রোফাইলেরিয়া রিলিজড হয়, যারা ব্লাডে ঘুরপাক খায়। হ্যাঁ, ব্লাডে যাইতে পারে, স্কিনে চলে যাইতে পারে এবং এর লাইফ সাইকেল কীভাবে কমপ্লিট হবে, এই মাইক্রোফাইলেরিয়া আর একটা ভেক্টর এসে যখন কামড় দিয়ে তাকে শুষে নেবে রক্তের সাথে সাথে, তখন সে ভেক্টরের দেহে চলে যাবে। সো মাইক্রোফাইলেরিয়ার যখন ভেক্টরের দেহে যাবে, তখন সেই ভেক্টরের দেহে সে আবার আলটিমেটলি দেখবো যে লার্ভাতে কনভার্ট হবে। সো এইভাবে লাইফ সাইকেলটা আসলে চলতে থাকে। সো নর্মালি আমরা দেখি যে এই যে পোকামাকড় যেগুলো আছে, এই মশা মাছি বিশেষ করে, সো এদের মাধ্যমে আসলে এই ঘটনাটা সাইকেলটা আসলে চলতে থাকে। সো এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। সো ডিজিজ কন্ট্রোল করতে গেলে এই ইনসেক্টগুলোকে কন্ট্রোল করা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আচ্ছা, এখন ডিজিজ তাহলে আমাদের এখানে কেন হয় বা ডিজিজ প্রেজেন্টেশন কেমন হয়? একটা তো ঠিক আছে, দ্যাট ইজ ট্রু যে খোদ ওর্মের জন্য কিছু প্রেজেন্টেশন হয়, বাট ইন কেস অফ টিস্যু নেমাটোডসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডিজিজ প্রেজেন্টেশন আমরা হইতে দেখি, ইট ইজ ডিউ টু আওয়ার ওন ইমিউন সিস্টেম। আমাদের নিজেদের যে ইমিউনিটি, সেইটা যখন এই অ্যাডাল্ট প্যারাসাইট হোক বা মাইক্রোফাইলেরিয়া হোক, সেটার এগেনস্টে যখন কাজ করে, ওইটার জন্য কিছু সাইড ইফেক্টস প্রডিউস হয় বা ওটার জন্য কিছু ইফেক্ট প্রডিউস হয় এবং ওটাই আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে আসে। সো পেশেন্টের যে ডিজিজ যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ইট ইজ ডিউ টু হোস্ট ইমিউন রেসপন্স টু দ্য ওয়ার্মস অর দ্য মাইক্রোফ্যালেরিয়া। দুইভাবে হইতে পারে, জীবিত অবস্থায় হইতে পারে, মৃত অবস্থায় হইতে পারে। লাইক একটা অ্যাডাল্টর মারা গেছে, সেইটার জন্য ওখান থেকে যখন এই টক্সিনগুলো রিলিজড হয়, সেইগুলোর এগেনস্টও হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ডেভেলপ করতে পারে, সেটার এগেনস্ট ইমিউনিটি অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। সো ডাইং ওর্মস সেটার জন্যও হইতে পারে, লিভিং ওর্মসের জন্যও আসতে পারে। বাট মোস্টলি ডিজিজের যত ম্যানিফেস্টেশন আলটিমেটলি আসলে ইমিউন রেসপন্সের জন্যই সেটা আমরা আসলে হইতে দেখি। সিমিলার জিনিস অনেকটা হেপাটাইটিসের ক্ষেত্রে দেখছিলাম, তাই না? আমরা জানি যে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, তারা নিজে যতটুকু ড্যামেজ করে তার থেকে বেশি ড্যামেজ আসলে ইমিউন রেসপন্সের কারণে হয়। অলমোস্ট সিমিলার ঘটনা। আচ্ছা, এখন পেশেন্টের এখানে ডিজিজ সিভিয়ারিটি বা ডিজিজ প্যাটার্ন কিসের উপর নির্ভর করে? প্যাটার্নটা নির্ভর করে বা সিভিয়ারিটি নির্ভর করে যে কোন স্পিসিস দিয়ে আমি আক্রান্ত হচ্ছি এবং সেটা কোন জায়গাকে অ্যাফেক্ট করছে, এগুলোর উপরে আমাদের আসলে মোস্টলি ম্যাটার করে। এখন যে টিস্যু নেমাটোডগুলো আছে, এগুলো আসলে আমি যদি ইন্টেস্টিনাল নেমাটোডের সাথে কম্পেয়ার করি, এরা অনেক বেশি দিন বাঁচে। লাইক মাইক্রোফাইলারিয়াগুলো 2 থেকে 3 বছর বাঁচে, অ্যাডাল্ট্রমগুলো 10 থেকে 15 বছর বাঁচে। সো একটা পার্সন যখন ইনফেক্টেড হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম আমরা ক্রনিক ইনফেকশন হইতে দেখি এবং দেখা যাচ্ছে যে রিপিটেড ইনফেকশন চলতে থাকে। লাইক আমি আজকে আক্রান্ত হয়েছি, 15 দিন পর আবার আক্রান্ত হচ্ছি, 1 মাস পরে আবার আক্রান্ত হচ্ছি। সো কন্টিনিউয়াস একটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ফেজ যেন এমনি চলমান অবস্থায় থাকে। সো ইনফেকশনগুলা একে তো ক্রনিক হচ্ছে, বাট ঝামেলা হচ্ছে যেখানে কনস্ট্যান্টলি রিইনফেকশন চলতে থাকে। লাইক 2 দিন পর আমি নতুন করে আবার রিইনফেক্টেড হচ্ছি। সো এইগুলাতে পেশেন্টের সিনারিও একটু বেশি খারাপের দিকে চলে যায়। সো এইগুলো হচ্ছে আমাদের আমাদের টিস্যু নেমাটোডের ক্ষেত্রে এই ঘটনাগুলো আমরা আসলে ঘটতে দেখি। সো টিস্যু নেমাটোডের মধ্যে আলোচনা কার কার আসে? একটা হচ্ছে আমাদের লিমফ্যাটিক ফাইলারিয়াসিস, এটার মধ্যে আলোচনা আসবে। আমাদের অনকোসার্কা ভলভুলাসের জন্য রিভার ব্লাইন্ডনেস আছে, সেটার আলোচনা হবে। লোয়ার জন্য লোইয়াসিস ডেভেলপ করে, সেখানে আমরা কিছু আলোচনা করব। সো মোস্টলি এইগুলো নিয়ে বেশি আলোচনা হয়।
আচ্ছা, সো আমরা লিমফ্যাটিক ফাইলারিয়াসিসে আলোচনা শুরু করি। তাহলে লিমফ্যাটিক ফাইলারিয়াসিস কার জন্য হচ্ছে? সো কমনেস্ট অর্গানিজম ভুচেরেরিয়া ব্যানক্রফটি, এর পাশাপাশি আরেকটা আছে ব্রুগিয়া ম্যালাই। ব্রুগিয়া টিমুরির জন্য আসলে হইতে পারে, বাট এটার নাম এখানে আসে নাই। সো মোস্টলি দিস ওয়ান ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা বাংলাদেশে আমরা বেশি দেখি ভুচেরেরিয়া ব্যানক্রফটির জন্য, বাট ব্রুগিয়া ম্যালাই নামটাও মনে রাখতে হবে। এমআরসিবিতে বিশেষ করে ব্রুগিয়া ম্যালাই থেকে কোশ্চেন বেশি আসে। ভুচেরেরিয়া ব্যানক্রফটি থেকে যত কোশ্চেন, তার থেকে বেশি কোশ্চেন ব্রুগিয়া ম্যালাই নিয়ে করে। সো বোথ আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল, বাট হ্যাঁ এখানে ডিজিজ সিভিয়ারিটি বেশি, এখানে ডিজিজ সিভিয়ারিটি রিলেটিভলি একটু কম হয়ে থাকে। এবং পুরো গ্লোবালি আমরা আসলে দেখি অনেক মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, লাইক 120 মিলিয়ন পিপল গ্লোবালি অ্যাফেক্টেড। হ্যাঁ, সাবক্লিনিক্যাল ইনফেকশনও হইতে পারে, পেশেন্টের প্রেজেন্টেশনে হাইড্রোসিলি বা এলিফ্যান্টিয়াসিস থাকতে পারে। সো অ্যাকচুয়ালি লার্জ নাম্বার অফ পেশেন্ট উই হ্যাভ ইন আওয়ার ওয়ার্ল্ড। এখন ভুচেরিয়া ব্যানক্রফটি আসলে কীভাবে ট্রান্সমিশন হচ্ছে? সো রাতের বেলা কামড় দেয় এরকম কিছু মশা, যেমন একটা কুলিসিন মশা, অ্যানোফিলিন মস্কিউটো, এই যে মস্কিউটোগুলো আছে, এরা যখন রাতের বেলা এসে কামড় দেয় তখন ওদের মানে স্যালাইভাতে থাকা যে লার্ভাগুলো আছে সেগুলো আমাদের দেহে ইনকুলেটেড হচ্ছে, তা আমাদের দেহে ট্রান্সমিটেড হচ্ছে। সো এইভাবে ছড়ায় এবং আলটিমেটলি তারা ফার্দার ম্যাচুরেশন হবে, সেখান থেকে অ্যাডাল্ট ওর্ম হবে। সো নর্মাল অ্যাডাল্ট ওর্ম কিন্তু বেশ বড় সাইজে, অ্যারাউন্ড 4 থেকে 10 সেন্টিমিটার ইন লেন্থ, সো ভেরি বিগার ইন সাইজ জাস্ট কম্পারেটিভলি যদি চিন্তা করি। এবং বেসিক্যালি এরা আমাদের লিমফ্যাটিক্সে থাকে, এখন এই যে অ্যাডাল্ট ওর্মের মধ্যে যেগুলো ফিমেল, তারা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা পয়দা করে। এদের বাচ্চা হলো মাইক্রোফাইলারিয়া, এবং এই মাইক্রোফাইলারিয়া ব্লাডে বেশি থাকে। সো এরা আমাদের লার্জ নাম্বারে আমরা দেখব পেরিফেরাল ব্লাডে থাকে, বিশেষ করে রাতের বেলা। এক্স্যাক্টলি এই কারণে এই পেশেন্টের যদি আমি ডায়াগনোসিস করতে চাই, রাতের বেলা ব্লাড স্যাম্পল কালেক্ট করলে তখন আমি মাইক্রোফাইলারিয়া পাবো। আমি যদি দিনের বেলা স্যাম্পল কালেক্ট করি আমি কিন্তু মাইক্রোফাইলারিয়া খুঁজে পাবো না। সো রাতের বেলা এদেরকে পাওয়া যায়। হ্যাঁ, দিনের বেলা যদি স্যাম্পল কালেক্ট করতে হয় তাহলে কী করতে হবে? আগে একটা ডিইসি ডাইইথাইল কার্বামাজাইন ডোজ দিয়ে নিতে হবে। ওটা দেওয়ার অ্যাটলিস্ট একটা মানে সিগনিফিক্যান্ট টাইম পিরিয়ড আছে, ওই পার্টিকুলার টাইমের পরে আমি ব্লাড মানে যদি স্যাম্পল নিই তাহলে পাবো। আদারওয়াইজ জাস্ট নর্মালভাবে দিনের বেলা স্যাম্পল কালেক্ট করলে কিন্তু হবে না। তাহলে রাতের বেলা নর্মাল এটা আমরা আসলে হইতে দেখি। আচ্ছা, এখন ইনফেকশনটা কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? সো একটা হচ্ছে ট্রপিক্যাল আফ্রিকা, নর্থ আফ্রিকান কোস্টাল এরিয়া অফ এশিয়া, ইন্দোনেশিয়া, নর্দার্ন অস্ট্রেলিয়া, সাউথ প্যাসিফিক আইল্যান্ড, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা। অ্যাকচুয়ালি তো পুরো পৃথিবী তো হয়ে গেল, খুব সামান্য কিছু জায়গা বাদে প্রায় সব জায়গাতেই আসলে পাওয়া যায়। আর একটা হচ্ছে ব্রুগিয়া ম্যালাইটা কোথায় বেশি পাওয়া যায়? আচ্ছা, এটা বেসিক্যালি কার জন্য হচ্ছে, কাদের মাধ্যমে ছড়াচ্ছে? একটা হচ্ছে অ্যানোফিলিস মস্কিউটো ইন ইন্দোনেশিয়া, তারপর বর্নিও, মালয়েশিয়া, ভিয়েতনাম, সাউথ চায়না, সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মানে বেসিক্যালি এশিয়ান দিকগুলোতে ব্রুগিয়া ম্যালাইটা বেশি। আর ভুচেরিয়া ব্যানক্রফটি এশিয়া, আফ্রিকা, আমেরিকা সব জায়গাতেই আছে, ওয়েস্ট ইন্ডিজ সব জায়গাতেই আছে। আচ্ছা, এবার আসে আমরা প্যাথোলজি। সো গ্রস প্যাথোলজিটা কি? অ্যাডাল্ট ওর্ম, এদের থেকে যেই টক্সিনগুলো আসলে রিলিজড হয়, এইটার জন্যই আমরা দেখি যে আমাদের যেই লিমফ্যাটিক্স সেইখানে আসলে দেখি অ্যাবনর্মালিটিস হয়, সেখানে ইনফ্লামেশন হয়, সেখান থেকে অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে যাচ্ছে। যখন লিমফ্যাটিক্স অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে গেল সেইটাকে আমরা বলি লিমফ্যানজেক্টেশিয়া। যেখানেই নামে শেষে একটাশিয়া আছে, এই একটাশিয়া মানে হচ্ছে কোন একটা ভেসেল অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়েছে। সো লিম্ফ ভেসেল অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে গেছে ডিউ টু দ্য টক্সিন রিলিজ বাই দ্য অ্যাডাল্ট ওর্ম, তখন এটাকে আমি বলছি লিমফ্যানজেক্টেশিয়া। সো এই যে ডায়ালেটেশনটা হলো, ডায়ালেটেশন হওয়ার কারণে আলটিমেটলি যে প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এই লিমফ্যাটিক্সটা ঠিকমতো কাজ করতে পারে না, সেটা ডিসফাংশন ডেভেলপ করে। সো লিমফ্যাটিক ভেসেল এটাতে ডিসফাংশন হয়ে যাবে। সো দেয়ার উইল বি লিমফ্যাটিক ডিসফাংশন, এবং লিমফ্যাটিক ডিসফাংশনের কারণে আস্তে আস্তে আরও অনেক সমস্যা ক্রিয়েট হবে। সো যেখানে আমরা দেখি যে ক্রনিক কন্ডিশন, যেখানে দেখি যে ক্রনিক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সেখানে আমরা দেখি পেশেন্টের লিমফ্যাডেমা ডেভেলপ হচ্ছে, হাইড্রোসিল ডেভেলপ করতেছে। সো এইগুলো আমাদের প্রেজেন্টেশন থেকে। সো যেখানে হাইড্রোসিল আছে, যেখানে এলিফ্যান্টিয়াসিস আছে, এইগুলো অলরেডি ক্রনিক ইনফেকশনকে আসলে ইন্ডিকেট করবে। এখন যদি এমন হয় যে এই যে অ্যাডাল্ট ওর্ম সে মারা গেছে, সে ওষুধের কারণেও মারা যেতে পারে, জাস্ট তার জীবনী শক্তি শেষ, সেখানেও সে মারা যেতে পারে, বোথ ওয়েতে সে মারা যেতে পারে। সো হোয়েন দিস হ্যাপেন্স, এখন একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে। সেটা কি? এ মারা গেলে এর দেহ থেকে যে টক্সিনগুলো রিলিজড হয়, অনেক ফ্লুইড এদের দেহে থাকে, সেগুলো রিলিজড হয়, ওইটার রেসপন্সে বডির মধ্যে নতুন করে একটা ইনফ্লামেটরি রেসপন্স আসে। সেই কারণে একটা অ্যাকিউট ফাইলারিয়াল লিমফ্যানজাইটিস ডেভেলপ হয়।
সো অ্যাডাল্টরন যখন মারা যায় সেইটা মারা গেলে ইমিউন রেসপন্স থেকে একটা অ্যাকিউট ফাইলেরিয়াল লিম্ফ্যাঞ্জাইটিস সেই মোমেন্টে ডেভেলপ করতেছে। সো আলটিমেটলি এটা তো হ্যাপেন হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে, একটু আগে একটা কথা বলেছিলাম যেটার সাথে একটা সিম্বায়োটিক রিলেশন আছে, এটা ব্যাকটেরিয়া, রিকেটশিয়া লাইক কিছু ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে ভোলব্যাকিয়া। সো এই যে ভোলব্যাকিয়া রিকেটশিয়া টাইপের কিছু ব্যাকটেরিয়া, সো এই যে ভোলব্যাকিয়া রিকেটশিয়া লাইক একটা ব্যাকটেরিয়া, সো এটার সাথে নর্মালি একটা সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে। সো দেখা যাচ্ছে যে সে যখন মারা যায় অ্যাকিউট মানে অ্যাডাল্ট ওম যখন মারা যায় তখন তাদের সাথে সাথে যে রিকেটশিয়া লাইক যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের থেকে লিপোপলিস্যাকারাইড রিলিজ হয়। বেসিক্যালি এটা কিন্তু এন্ডোটক্সিন। সো লিপোপলিস্যাকারাইড যখন রিলিজড হয় সেইটাও ইনফ্লামেশনকে ট্রিগার করে। তাহলে একটা অ্যাডাল্ট ও মারা গেলে একটা অ্যাকিউট ইনফ্লামেশন আমি হইতে দেখতেছি, সেখান থেকে অ্যাকিউট লিম্ফ্যাঞ্জাইটিস হচ্ছে এবং এটার পেছনে ওইটার রিলিজ করা টক্সিন যেমন মানে ইম্পর্ট্যান্ট কারণ, সেই সাথে সাথে এখানে যে ভোলব্যাকিয়া যে স্পিসিসগুলো আছে এরাও এটার জন্য আসলে রেসপন্সিবল। আচ্ছা, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন পারসিস্ট আফটার ডেথ অফ দ্য অ্যাডাল্টরম। আসলে অ্যাডাল্টরম মারা যাওয়ার পরেও লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন থাকবে, কারণ কি আমরা অনেকে মনে করি কি যে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হওয়ার রিজন হচ্ছে লিম্ফ্যাটিক্সটা বন্ধ হয়ে আছে, লাইক জাস্ট মনে করি যে এটা হচ্ছে লিম্ফ্যাটিক্স, এখানে অ্যাডাল্টরম থাকার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা অবস্ট্রাকশনের রিজন হইতে পারে, বাট কাহিনী যেটা অবস্ট্রাকশন কেন পারসিস্ট করে, কারণ হচ্ছে এই অ্যাডাল্টরমগুলো যখন থাকে এদের থেকেই তো কন্টিনিউয়াসলি কিছু না কিছু টক্সিন বাইর হতে থাকে। এখানে কন্টিনিউয়াসলি লিম্ফ্যাটিক্সের এখানে যে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে, ইনফ্লামেশনের একটা রেসপন্স হিসেবে ফাইব্রোসিস হয়ে যায়। সো লিম্ফ্যাটিক্স অ্যাকচুয়ালি ফাইব্রোসিস হয়ে যাচ্ছে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন। সো এই কারণে আমাদের অ্যাডাল্টরম যদিও মারা যায় এরপরেও অবস্ট্রাকশন আসলে পারসিস্ট করে, বিকজ ওই রাস্তা ফাইব্রোস হয়ে বন্ধ হয়ে গেছে। এমন না যে রাস্তাটা শুধুমাত্র অ্যাডাল্টরমের জন্য বন্ধ, ও মরে গেছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে রাস্তাটা পুরো ফাইব্রোসিস হয়ে গেছে। সো এই জন্য এটা মানে পারসিস্টেন্ট অবস্ট্রাকশন আমরা আসলে হতে দেখি। অ্যান্ড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এটার উপরে হইতে পারে, যেটার জন্য টিস্যু ডিস্ট্রাকশন আসলে হয়। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন ফাইলারিয়াসিস বা লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস। তাহলে আমরা বেসিক প্যাথোজেনেসিসটা বুঝলাম, এখন আসি ক্লিনিক্যাল ফিচার। সো পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী হবে? এই যে অ্যাকিউট ফাইলারিয়াল লিম্ফ্যাঞ্জাইটিস, সো অ্যাকিউট অবস্থায় কী হবে? টিপিক্যাল ফিচার্স অফ ইনফ্লামেশন। তাহলে একটা ফিভার থাকবে, পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে, এরাইথেমা থাকবে, এগুলো সবই থাকবে। কারণ কি? ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ্যাটিক ভেসেলস। এখন ইনফ্লামেশনটা এর পাশাপাশি আমরা কোথায় কোথায় পাইতে পারি? স্পারমাটিক কর্ডে হইতে পারে, এপিডাইমিস হইতে পারে, টেস্টিসে হইতে পারে, ভেরি কমন। একটা জিনিস মাথায় রাখবো, হাইড্রোসিলে হয়। সো ওই স্ক্রোটামটা চিন্তা করি, ওখানে যা যা অর্গান আছে এরা এফেক্টেড হচ্ছে। সো স্পারমাটিক কর্ড, এপিডাইমিস, টেস্টিস, এগুলো সব কিছুই আসলে কম বেশি এফেক্টেড হয়, সেখানেও ইনফ্লামেশন আমরা হইতে দেখি। আচ্ছা, এখন এই যে অ্যাকিউট ইভেন্ট, অ্যাকিউট লিম্ফ্যাঞ্জাইটিস যেটা অ্যাকিউট ফাইলারিয়াল লিম্ফ্যাঞ্জাইটিস, এটা কয়েকদিনের মধ্যেই আসলে ভালো হয়ে যায়। বাট সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কয়েকদিন পর পর আবার রিকারেন্স হইতে পারে। এক বছরে কয়েকবার যদি একই ঘটনা রিকারেন্স হয়, ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড। সো এইটা এখানে একটা সমস্যা। টেম্পোরারি এডেমা এইটার থেকে যে ডেভেলপ করে সেটা আস্তে আস্তে ক্রনিক অবস্থায় পারসিস্টেন্ট হইতে থাকে। হ্যাঁ, রিজিওনাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করতে থাকে, প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট হয়, মানে যেই লিম্ফ অ্যাফেক্টেড সেইখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই জায়গাটা প্রোগ্রেসিভলি সাইজে বড় হচ্ছে, স্কিনগুলো কোর্স হচ্ছে, কোরুগেশন হচ্ছে, ফিশারিং হচ্ছে, ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশনগুলো হইতে পারে স্কিনে বা সাবকিউটেনাস টিস্যুতে, এবং ফাইনালি এইখান থেকে এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ করে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইররিভার্সিবল। তাহলে এলিফ্যান্টিয়াসিস হওয়ার মূল রিজন কি? একদম শুরুতে আমার যেই জায়গাটা অ্যাফেক্টেড সেখানে লিম্ফ্যাঞ্জাইটিস হয়েছিল, সেখানে এডেমা হচ্ছিল, আস্তে আস্তে রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, পারসিস্ট করতেছে, এডেমা আস্তে আস্তে বড় হচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন চলতেছে, সেখান থেকে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু আমি দেখতেছি এগুলা প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট, কোর্সেনিং, কোরুগেশন, ফিশারিং, হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সব কিছু মিলায় আস্তে আস্তে এলিফ্যান্টিয়াসিসটা আসলে হচ্ছে। বা ইনফ্যাক্ট শুধু এলিফ্যান্টিয়াসিস কেন, আমরা যে হাইড্রোসিলের কথা বলি, এই স্ক্রোটাম এটাও আস্তে আস্তে বিশাল বড় সাইজ হয়ে যায় ডিউ টু হাইড্রোসিল। আর কি কি থাকে? কাইলুরিয়া ফর্মেশন হইতে পারে। তার পাশাপাশি আমি দেখি কাইলাস ইফিউশনগুলো খুবই কমনলি দেখা যায়, মিল্কি অ্যান্ড অপালেসেন্ট। যদি আমি একটা মানে কাইলাস ইফিউশন আমি যদি ট্যাপ করে যদি সেটাকে আসলে আলাদা করে একটা পাত্রে যদি ধারণ করি, আমি দেখবো যে ওই কাইলাস যেই ইয়েটা জমা হচ্ছে উপরে ফ্ল্যাট গোবিউলগুলো ভাসতে থাকবে। সো অন স্ট্যান্ডিং ফ্ল্যাট গোবিউলস রাইজ অ্যাট দ্য টপ। আচ্ছা, এখন অ্যাকিউট লিম্ফ্যাটিক ম্যানিফেস্টেশন
অফ দ্য ফাইলারিয়াসিস মাস্ট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম থ্রম্বোফ্লেবাইটিস। কেন? এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো অ্যাকিউট প্রেজেন্টেশন আমাদের ডিফারেন্সিয়াল হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস অ্যান্ড ইনফেকশন, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল। সেকেন্ডলি আমাদের ক্রনিক কেসে যখন লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন থেকে এডেমা হচ্ছে বা আলটিমেটলি এইগুলোকে আমার আলাদা করতে হবে ডিফারেন্সিয়াল থেকে। আমাদের কী কী ডিফারেন্সিয়ালগুলো থাকবে যখন আমাদের এডেমা হচ্ছে ডিউ টু লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন? আমাদের এখানে ডিফারেন্সিয়াল হচ্ছে একটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, একটা ডিফারেন্সিয়াল হলো ম্যালিগনেন্সি, ট্রমা অ্যান্ড ইডিওপ্যাথিক অ্যাবনর্মালিটি অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়ালগুলোকে এক্সক্লুড করা খুব জরুরি। তাহলে অ্যাকিউট অবস্থায় ডিফারেন্সিয়াল থাকবে থ্রম্বোফ্লেবাইটিস অ্যান্ড ইনফেকশন, বা যখন এডেমা হচ্ছে লিম্ফেডেমা ডেভেলপ করতেছে বা লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য যখন এডেমা হচ্ছে, সেটা ডিফারেন্সিয়াল আমাদের কি থাকবে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, ম্যালিগনেন্সি, ট্রমা, ইডিওপ্যাথিক অ্যাবনর্মালিটি অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। আচ্ছা, এলিফ্যান্টিয়াসিস যেটা, সেটারও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। সেটা কি? যারা লাভা ওই জায়গাগুলোতে কাজ করে, লাভা থেকে সিলিকেট জাতীয় জিনিসপত্র তারা হচ্ছে কালেক্ট করে, বা যারা লাভার মধ্যে কাজ করে, ভলকানিক সয়েল লাইক লাভাতে কারা কাজ করে, দেখা যাচ্ছে কি ইন্দোনেশিয়া বা এরকম কিছু জায়গা আছে যেখানে ভলক্যানো আছে, ওদের যে লাভাগুলো আসে যখন ওরা একটু একটু জমে আর কি, ওগুলো থেকে তারা কালেক্ট করে। ওখান থেকে সালফার থেকে শুরু করে অনেক মূল্যবান দ্রব্যাদি আসলে পাওয়া যায়, যেগুলোকে অনেক পারপাসে আসলে ইউজ করা হয়। ভলক্যানো থেকে এরকম ওরা ডিগিং করে, বা যারা এইসব জায়গায় এলাকাতে থাকে ওই জায়গাগুলোতে ভলকানিক সয়েলের এখান থেকে সিলিকেট জাতীয় জিনিসপত্র যখন অ্যাবজর্ব হয়, সেটার জন্য এলিফ্যান্টিয়াসিস আসলে হতে পারে। সো এই এলিফ্যান্টিয়াসিসকে আমি কি বলি? পোডোকোনিওসিস। এটাকে আলাদা করে বলা হয় পোডোকোনিওসিস। তো এটা আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এলিফ্যান্টিয়াসিসের একটা ডিফারেন্সিয়াল হচ্ছে তাহলে পোডোকোনিওসিস, যেটা আসলে ভলকানিক সয়েল এখান থেকে সিলিকেট অ্যাবজর্ব হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। সো এটা আমাদের আরেকটা ডিফারেন্সিয়াল। সো ডিফারেন্সিয়ালগুলোকে আমাদেরকে একটু জানতে হবে। আরেকটা কন্ডিশন বলা হচ্ছে ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া। সো বেসিক কথা হচ্ছে আমাদের যে মাইক্রোফাইলেরিয়া, লাংসের যে ক্যাপিলারি, সেই পালমোনারি ক্যাপিলারিতে তার আসলে এনট্র্যাপড হয়ে যায়, এবং এনট্র্যাপড হয়ে গেলে সেটার এগেনস্টে যে হোস্ট রেসপন্স, সেইটার জন্য আমরা এই কন্ডিশনটাকে অ্যারাইজ করতে দেখি। সো আমরা তখন দেখি যে অ্যালার্জিক ইনফ্লামেশনের কারণে মাইক্রোফাইলিয়ারগুলো মারা যায়, এবং তখন পেশেন্টের প্রেজেন্টেশনে থাকবে কিছু ফিভার থাকে, হ্যাঁ, কিছু ড্রাই কাফ, প্যারক্সিসমাল ড্রাই কাফ, একটু হুইস থাকতে পারে, এইগুলো থাকে। আর যদি এই অবস্থায় এটা আনট্রিটেড থাকে, তাহলে এটা প্রোগ্রেসিভভাবে আলটিমেটলি আইএলডি ডেভেলপ করতে পারে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এখান থেকে হতে পারে। এখন কোশ্চেন আসতে পারে এটা ট্রিটমেন্ট কী? এটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ডিইসি, 14 দিনের জন্য ডিইসি দিতে হয়। সো বেসিক্যালি ইন্ডিয়াতে আমরা এটা আসলে বেশি দেখি। আচ্ছা, সো এবার আসি ইনভেস্টিগেশন। আমরা আসলে কীভাবে ইনভেস্টিগেট করব? সো ইনভেস্টিগেশনের জন্য আমাদের তো একটা তো ডিরেক্ট এভিডেন্স ডেফিনেটলি আছে। ডিরেক্ট এভিডেন্সের পাশাপাশি আমরা আসলে সেরোলজিক্যাল টেস্ট করি। আর কি কি করা যায়? সো এক এক করে আসি। সো বেসিক্যালি ফাইলারিয়াসিস, এখান থেকে যে লিম্ফ্যানজাইটিস হয়, এটা কিন্তু আসলে ক্লিনিক্যালি কিন্তু ডায়াগনোসিস আমরা আসলে করতে পারি, এবং সেখানে আমাদেরকে সাপোর্ট দিবে কি? আমি একটা সিবিসি করলে সেখানে ইউসিনোফিলিয়া পাবো। সো ডেফিনেটলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো হচ্ছে, বাট সেটার সাথে আমরা এক্সট্রা কী কী করতে পারি? সো আমাদের একটা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেক্ট করলাম, হ্যাঁ, পজিটিভ সেরোলজি আমাকে এইড করবে। এছাড়া ফ্যালারিয়াল ইনফেকশনের জন্য আমরা দেখি যে ইউসিনোফিল কাউন্টটা যে বেশি, এই ইউসিনোফিল কাউন্ট সর্বোচ্চ বেশি দেখা যাচ্ছে যে কোনো প্যারাসাইটিক ইনফেস্টেশন বা ইনফেকশনে ইউসিনোফিলিয়া থাকে। বাট ইন কেস অফ ফাইলারিয়াসিস ইউসিনোফিল কাউন্ট অনেক বেশি, লাইক সবচেয়ে বেশি। সো এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা ক্লু থাকবে। এর পাশাপাশি আমরা ডিরেক্ট এভিডেন্স শো করতে চাই। সো ডিরেক্ট এভিডেন্স কি? মাইক্রোফাইলেরিয়াকে আমি ব্লাডে পাইতে পারি রাতের বেলা। সো আমি তখন এটাকে ব্লাড স্যাম্পল কালেক্ট করে আন্ডার দ্য মাইক্রোস্কোপ যদি আমি শো করতে পারি, সেটা খুব সহজেই আমরা মানে আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। সো লাইসিস হওয়া ব্লাডে মাইক্রোফাইলেরিয়াকে আমি আসলে আইডেন্টিফাই করতে পারবো। ওয়েট ব্লাড ফিল্ম, হ্যাঁ, এগুলো থেকে আসলে সহজেই ডিটেক্ট করা যায়। এর পাশাপাশি যে হাইড্রোসিল ফ্লুইড, হ্যাঁ, সেখানেও আমরা দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট ফাইলারিয়া বা অ্যাডাল্ট ওয়ার্ম সেটাকে পাইতে পারি। বাট এগুলো সবসময় পাবো এরকম না, বাট সামটাইমস পাওয়া যেতে পারে। আর যেই মোমেন্টে এলিফ্যান্টিয়াসিস হয়ে গেছে, সেই মোমেন্টে মাইক্রোফাইলেরিয়াকে আসলে পাওয়া খুবই ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার হচ্ছে
এটা তো আসলে ক্রনিক ইনফেকশন থাকে অনেক পেশেন্টের, দেখা যাচ্ছে এই অ্যাডাল্টও মারা গেছে, মারা যাওয়ার পরে সেখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, এবং আমরা সবাই প্যাথোলজিতে পড়ছি ক্রনিক ইনফ্লামেশন যখন হয় হিলিং প্রসেসের মধ্যে ক্যালসিফিকেশনও কিন্তু হয়ে যায়। সো দেখা যাচ্ছে যে ক্রনিক ইনফেকশন যেখানে হচ্ছে সেখানে কিন্তু এই অ্যাডাল্টোম ক্যালসিফাইডও হয়ে যেতে পারে, যে একটা অ্যাডাল্টোম মারা গেছে, এটার এগেন্সে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে এবং একটা সময় এসে এগুলো ক্যালসিফাইড হয়ে যায়। ট্রুলি এই ঘটনাটা ঘটে। সো এই যে ক্যালসিফিকেশন হয়ে গেল, যদি ক্যালসিফাইড ফাইলারিয়া, এটা কিন্তু আসলে এক্স রে করলে ধরা পড়বে। সো আমরা যদি রেডিওগ্রাফিক্যাল কোনো কিছু করি সেখানে ক্যালসিফাইড ফাইলারিয়া কিন্তু ধরা পড়ে যাবে। আচ্ছা, আমরা স্ক্রোটাল আলট্রাসাউন্ড যদি করি, যেই পেশেন্টের হাইড্রোসিল আছে সেখানে অ্যাডাল্ট্রম ঘোরাফেরা করতেছে, এই মুভমেন্টও ডিটেক্টেবল। এর পাশাপাশি আমরা পিসিআর এখন করতে পারি, পিসিআরের মাধ্যমে ব্রুগিয়া ম্যালাই, তারপরে ভুচেরিয়া ব্যানক্রফটি, এগুলোর ডিএনএকে এখন আইডেন্টিফাই করা যায়। উই ক্যান ডু দিস। আচ্ছা, এবার আসি সেরোলজিক্যাল টেস্টে অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিবডি ডিটেকশনের মধ্যে আমরা কী কী করতে পারি? একটা এলাইজা মেথড করা যেতে পারে, ইনডিরেক্ট ফ্লুরোসেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি। সো 95% টাইমে অ্যাক্টিভ কেসে ধরা পড়ে আর এস্টাবলিশ এলিফ্যান্টিয়াসিসে 70% টাইমস এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। বাট টেস্টের ঘটনা কি, কিওর হওয়ার 1 থেকে 2 বছরের মধ্যে টেস্টটা নেগেটিভ চলে আসে। এখন সেরোলজিক্যাল টেস্টের একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা হচ্ছে পার্টিকুলারলি কোন স্পিসিস দিয়ে হয়েছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না। পার্টিকুলারলি কোন স্পেসিফিক মানে দিয়ে আমাদের হয়েছে ফাইলারিয়াল ইনফেকশন, ব্রুগিয়া ম্যালাই দিয়ে নাকি ভুচেরিয়া ব্যানক্রফটি দিয়ে, এটাকে আইডেন্টিফাই করা আসলে যায় না। তো সেরোলজিক্যাল টেস্টের একটা আমি এটাকে বলবো যে একটা সীমাবদ্ধতা। আচ্ছা, তাহলে দেখবো অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডির পাশাপাশি অ্যান্টিজেন টেস্টও করা যায়। সো আমরা যেটা করতে পারি যে ইমিউনোক্রোমাটোগ্রাফিক কার্ড টেস্টের মাধ্যমে আমরা ডিরেক্টলি অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে পারি। একটা আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে ব্লাড স্যাম্পল কালেক্ট করে সেখান থেকে অ্যান্টিজেনকে ডিটেক্ট করা যাবে, যেটার সেন্সিটিভিটি খুবই ভালো, স্পেসিফিসিটিও খুবই ভালো, এবং কমার্শিয়ালি এই কাজটা আমরা আসলে করি। সো এইভাবে অ্যানি টাইম অফ দ্য ডে, অ্যানি টাইম, যেমন আমাদের তো মানে ডিইসি দিয়ে রাতের বেলা মানে টেস্ট করা একটা ঝামেলা ছিল মাইক্রোফাইলের এভিডেন্স দেখার জন্য, বাট এটা আসলে দিনে রাতে অ্যানি টাইম আমরা আসলে এটা করতে পারবো। যদি কোনো পেশেন্টের ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া ডেভেলপ করে, সেখানে সেরোলজিক্যাল টেস্ট যদি করি সেটা স্ট্রংলি পজিটিভ, অ্যান্টিবডি খুব সহজে ধরা পড়বে, আমরা ইমিউনোগ্লোবুলিন ই লেভেলটা সেখানে খুবই বেশি পাবো, হ্যাঁ খুবই ম্যাসিভলি এলিভেটেড থাকে। বাট এই মোমেন্টে সার্কুলেটিং মাইক্রোফাইলেরিয়া নট ফাউন্ড। যখন ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া ডেভেলপ করে তখন কিন্তু রাতেরবেলা মাইক্রোফাইলেরিয়া ব্লাডে পাবো না, কারণ মাইক্রোফাইলেরিয়াগুলো মোস্টলি পালমোনারি ক্যাপিলারিতে আটকা পড়ে গেছে। সো আমি এখানে প্রিক করে পাবো না। সো এটাকে আইডেন্টিফাই করতে গেলে ইমিউনোগ্লোবিন লেভেল ই চেক করবো, সেরোলজিক্যাল টেস্ট করবো, একটা এক্সরেও করা যাইতে পারে। যদি এক্সরে করি মিলিয়ারি চেঞ্জ পাইতে পারি, মটলড অপাসিটি পাইতে পারি, এইগুলো পাইতে পারি। এবং যদি আমি এই সময়টা লাং ফাংশন টেস্ট করি, এটা একটা রেস্ট্রিকটিভ ফিচার শো করবে। আমাদের রেস্ট্রিকটিভ ফিচার হলে আসলে কী হবে? সো আমরা যেটা করি FEV1 এবং FVC এই দুইটা রেশিও আসলে চেক করি। সো নর্মালি যেটা হয় অবস্ট্রাকটিভ এয়ারওয়ে প্যাথোলজি বা অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ, লাং ডিজিজে এই FEV1 কমে যায়, FVC সামান্য কমতেও পারে, নাও কমতে পারে। সো নর্মালি যেটা রেশিওটা চেঞ্জ হয়ে যাবে এটার জন্য। সো রেশিওটা আমরা কি দেখব? রেশিও কমে যাবে। আর যদি রেস্ট্রিকটিভ টাইপ অফ লেশন হয় সেখানে FEV1 ওইভাবে খুব একটা কমে না, বাট FVC অনেক বেশি কমে যায়, বা এটা যদি একটু কমেও প্রপোর্শনেটলি কমে। সো এইখানে আমরা দেখবো অ্যাকচুয়ালি রেশিওটা বেশি মনে হবে আমাদের কাছে। সো রেশিওটা বেশি মনে হইতে পারে, বা FVCটা আসলে অনেক বেশি কমে গেছে। সো রেস্ট্রিকটিভ নেচারে এই সিনারিওটা আমরা পাবো যে আইদার ফোর্স ভাইটাল ক্যাপাসিটি অনেক বেশি কমে গেছে, বা এই রেশিওটা একটু বেশিও মনে হইতে পারে, বা কম একদম ইকুয়ালও থাকতে পারে, কাছাকাছিও থাকতে পারে, বাট ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যেটা সেটা আসলে গ্রেটলি রিডিউসড হয়। আর অবস্ট্রাকটিভ প্যাথোলজিতে ফোর্সড এক্সপাইরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড সেটা অনেক বেশি কমে আসে। সো আইডেন্টিফাই করার এইটা একটা সহজ উপায়। সো আমরা এই পিকচারটা পাইতে পারি যেখানে রেস্ট্রিকটিভ টাইপ অফ প্যাথোলজি আমরা আসলে পাইতে পারি। এবার আসি ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব। সো ম্যানেজমেন্ট আমাদের বেস্ট ড্রাগ হচ্ছে DEC, ডাই ইথাইল কার্বামাজাইন। আচ্ছা, সো আমাদের এখানে ট্রিটমেন্টের উদ্দেশ্য কী থাকে? আমাদের এখানে ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমি ডিজিজ প্রসেসকে স্লো করে দিব এবং রিভার্স করতে চাই। সো আমাদের বেস্ট ড্রাগ হচ্ছে ডাই ইথাইল কার্বামাজাইন, যেটা আমি দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে 21 দিনের জন্য লো ডোজে দিব, 2 mg/kg দিনে 3 বার করে 21 দিন দিব। আর হাই ডোজে একটা সিঙ্গেল ডোজ দিলে হবে, 6 mg/kg সিঙ্গেল ডোজ দিলেই হবে। এখন আমি যদি DEC দিই, এটা মাইক্রোফাইলেরিয়াকেও মারতে পারে, অ্যাডাল্টোমকেও মারতে পারে।
সো দুইটা কাজই আমার এখানে হবে। এখন এই মোমেন্টে যে অ্যাডাল্টম মেরে ফেলছি, মাইক্রোফাইলার মেরে ফেলছি, ওইটার এগেনস্টে তো আমাদের অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ডেভেলপ করবে, ওটার এগেনস্টে তো আমাদের ইমিউন রেসপন্স ক্রিয়েট হবে। সো এই জন্য আমাদের কিছু সাইড ইফেক্ট আসে, যেই সাইড ইফেক্টটা এটার হোস্ট রেসপন্স থেকে আসলে হচ্ছে। এবং সাইড ইফেক্ট আসলে কত বেশি হবে বা কেমন হবে এটা ডিপেন্ড করতেছে প্যারাসাইট লোড কত, যে আমার মাইক্রোফাইলেরিয়া কতটুকু আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। সো সিমটমগুলো কী হবে, সাইড ইফেক্ট, ফিভার, হেডেক, নসিয়া, ভমিটিং, হ্যাঁ, আর্থ্রালজিয়া হইতে পারে, প্রোস্ট্রেশন হইতে পারে। সো নর্মালি এগুলো আমরা হইতে দেখি। কত সময়ের মধ্যে হয়? একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ডেভেলপ করতেও তো সময় লাগে, একটা ইমিউন রেসপন্স আসতেও তো সময় লাগে। সো এটা সাধারণত 24 থেকে 36 ঘন্টা লাগে। ফার্স্ট ডোজ অফ ডিইসি দেওয়ার পরে সাইড ইফেক্ট আসতে এভারেজ 1 থেকে 1.5 দিন সময় আমাদের এই জন্য আসলে লাগে। এখন এইটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? সো এটাকে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করতে পারি, স্টেরয়েড ইউজ করতে পারি, অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি, তাহলে আমাদের এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন অনেক কমে আসবে। সো এই সাইড ইফেক্টগুলো কমে আসবে যদি সেই সময় আমরা অ্যান্টিহিস্টামিন এবং গ্লুকোকর্টিকয়েড আসলে ইউজ করি। এর পাশাপাশি আমাদের কিছু অল্টারনেটিভ এজেন্ট আছে। অল্টারনেটিভ এজেন্ট কী হইতে পারে? একটা হচ্ছে আমাদের অ্যালবেন্ডাজোল, আইভারমেকটিন, এগুলোর কম্বিনেশন হইতে পারে। তার সাথে ডিইসি যোগ করতেও পারি, নাও করতে পারি, সেটাও খুব ইফেক্টিভ। তাহলে মাল্টিপল ড্রাগ ওইখানে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, যখন আমার হোল ব্যাকটেরিয়া আছে, এই ভোলব্যাকিয়া তো একটা আমাদের রিকেটশিয়া লাইক একটা ব্যাকটেরিয়া ছিল। সো এটাকে ক্লিয়ার করার জন্য, ট্রিট করার জন্য ডক্সিসাইক্লিন আমাদেরকে দিতে হয় সাধারণত 4 থেকে 8 সপ্তাহের জন্য। এখানে ডক্সিসাইক্লিন দিতে নর্মালি কিন্তু ডক্সিসাইক্লিন আমরা 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি 7 দিনের জন্য দিই, বাট এখানে 4 থেকে 8 সপ্তাহ, মানে কি অনেক লঙ্গার পিরিয়ডের জন্য আমাকে দিতে হচ্ছে। কারণ টু এলিমিনেট দ্য ব্যাকটেরিয়া, কারণ ওটার সাথে তো ব্যাকটেরিয়া সিম্বায়োটিক রিলেশনশিপে ছিল, সো ওটাকে আসলে মারতে হয়। আচ্ছা, এবং এইটা একই সাথে প্যারাসাইটের এমব্রায়োজেনেসিসকেও হল্ট করে ফেলে। সো আলটিমেটলি আমাদের খুব লাভ আছে এটাতে। ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া হলে 14 দিনের ট্রিটমেন্ট আমাকে দিতে হবে। এবার আসি কো ইনফেকশন হচ্ছে অনকোসার্কা ভলভুলাসের জন্য যে আমাদের অনকোসার্কিয়াসিস হয়, রিভার ব্লাইন্ডনেস বলি আমরা। সো দুইটা ঘটনা যদি একসঙ্গে ঘটে, আগে অনকোসার্কিয়াসিসের ট্রিটমেন্ট করতে হবে, এটা হচ্ছে বেসিক কথা। কারণ আগে কিভাবে ট্রিটমেন্ট করব, আগে একটা ডক্সিসাইক্লিন দিব, তারপরে আইভারমেকটিন দিব, এভাবে ট্রিটমেন্ট করব। হ্যাঁ, এইভাবে ট্রিটমেন্ট করলে আমাদের কিছু লাভ আছে। কারণ কি, আমি যদি আগেই ডাইথাল কার্বামাজাইন দিই, এটার জন্য সিভিয়ার এনসেফালাইটিস বা পেশেন্ট শকও ডেভেলপ করতে পারে, সেখান থেকে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। সো আমরা আগে থেকেই অনকোসার্কিয়াসিসের ট্রিটমেন্ট দিয়ে দিব, বা পেশেন্টের যদি সেই মোমেন্টে লোয়া দিয়েও যদি ইনফেকশন হয়, আগে ওগুলো ট্রিটমেন্ট, আগে সেকেন্ড মানে ইনফেকশনের ট্রিটমেন্ট, সবার লাস্টে গিয়ে আমাকে হচ্ছে ম্যানেজ করতে হবে ফাইলারিয়াসিস, লিমফ্যাটিক ফাইলারিয়াসিস। এটা হচ্ছে বেসিক কথা। এবার আসি ক্রনিক লিমফ্যাটিক প্যাথোলজি। সো ক্রনিক লিমফ্যাটিক প্যাথোলজিতে এখানে আমাদের অনেকগুলো সমস্যা। 1 নাম্বার ভয় হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, সেলুলাইটিস হইতে পারে। সো স্কিন, সেকেন্ডারি ইনফেকশন অফ দ্য স্কিন ভেরি ইম্পর্টেন্ট। আবার লিমফেডেমা ডেভেলপ করছে, সো এইগুলার আমার মানে ম্যানেজ করতে হবে। সো আমরা কি করতে পারি? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা মেটিকুলাস স্কিন কেয়ার করব ফর লিমফেডেমা টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন। তাহলে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন যেন না হয়, সেই জন্য মেটিকুলাস স্কিন কেয়ার দরকার। এই যে তার লিমফেডেমা আছে, এটাকে কমাইতে চাই, সো টাইট ব্যান্ডেজ, হ্যাঁ, মাসাজ, হ্যাঁ, বেড রেস্ট উইথ এলিভেশন অফ দ্য এফেক্টেড লিম্ফ, এগুলো করলে লিমফেডেমা একটু কমে আসবে। এর পাশাপাশি পেশেন্টের যদি সেলুলাইটিস ডেভেলপ করে, খুব আর্লি অবস্থায় যদি সেটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি, সেটা খুব ভালো হয়। আদারওয়াইজ ঘটনা খুব ওয়ার্সেন হইতে পারে, যে এক্সিস্টিং কন্ডিশন অনেক খারাপ হয়ে যেতে পারে যদি সেলুলাইটিস আমি আর্লি ট্রিটমেন্ট না করতে পারি। এলিফ্যান্টিয়াসিস যেখানে হয়েছে, সেখানে সেলুলাইটিস ট্রিটমেন্ট করতে যদি দেরি হয়ে যায়, তাহলে অনেক বড় প্রবলেম। সো এগুলো খুব আর্লি ডায়াগনোসিস করে প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্লাস্টিক সার্জারি নিয়ে একটু আগে বলেছিলাম যে প্লাস্টিক সার্জারি টু রিমুভ এক্সেস টিস্যু করা যাইতে পারে, পেশেন্টের এলিফ্যান্টিয়াসিস থেকে রিলিফ হইতে পারে। কিন্তু যদি আমি নতুনভাবে লিমফ্যাটিক ড্রেনেজকে মানে ঠিক না করতে পারি, এস্টাবলিশ করতে না পারি, তাহলে রিকারেন্স ইজ ভেরি লাইকলি। এর পাশাপাশি হাইড্রোসিল আছে, কায়েলুরিয়া আছে, এগুলোর ট্রিটমেন্ট করা যাইতে পারে সার্জিক্যালি, মোটামুটি কোনো সমস্যা নেই, ইট ওয়ার্কস ভেরি ওয়েল। আচ্ছা, এবার আসি প্রিভেনশন। সো প্রিভেনশনের জন্য আসলে পুরো হোল পপুলেশনকেই ড্রাগ দিতে হবে। হোল পপুলেশনকে সিঙ্গেল ডোজ ডাইথাল কার্বামাজাইন 6 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ ওই হাই ডোজ যেটা, সেই হাই ডোজে ফুল পপুলেশনকে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু এই ডিজিজ ট্রান্সমিশনকে স্লো করে ফেলা সম্ভব বা ইন্টারাপ্ট করা সম্ভব। এর পাশাপাশি অ্যালবেন্ডাজোল, আইভারমেকটিন, এটার কম্বিনেশনও দেওয়া হইতে পারে।
আলাদাভাবে ডাইইথাইল কার্বামাজাইন অথবা ডাইইথাইল কার্বামাজাইন প্লাস অ্যালবেন্ডাজোল প্লাস আইভারমেকটিন, তিনটা ড্রাগ একসঙ্গে দুইভাবেই করা যেতে পারে। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফাইলেরিয়াল যে ট্রান্সমিশন সেটাকে বন্ধ করে দেওয়া। সেই সাথে শুধু আমার হোস্ট দেহ থেকে ছড়াচ্ছে না এইটা ড্রাগ দেওয়া যথেষ্ট না, ভেক্টর কন্ট্রোলও করতে হবে। সো এই যে মসকিউটো কন্ট্রোল ইজ অলসো নেসেসারি। সো এই ছিল মোটামুটি আমাদের ফাইলারিয়াসিসের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা লোইয়াসিস নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।